ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पदोपद्मितयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्रीज्योतिराजाय विवेकानन्दसुरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहरिणे। नमस्कार। शनिवार सन्ধ্যে ৮টা করুণাময়ী মা শারদা ফেসবুক পেজ থেকে আজকেও আমি এসেছি আপনাদের সাথে। যেরকম প্রত্যেক দিন কিছু না কিছু মা ঠাকুর মা স্বামীজির কিছু জানা কথা, কিছু অজানা কথা যেগুলো আমরা শেয়ার করে নিই। তো এর আগের দিনের যে আলোচনা হচ্ছিল যে স্বামীজি সন্ন্যাসী ও স্থূল শরীর, অর্থাৎ স্বামীজি যে এত কিছু করে বেরিয়েছেন, তো স্বামীজির শারীরিক অবস্থা কীরকম ছিল, কীরকম শারীরিক অবস্থাকে সহ্য করে তিনি এই সমস্ত কাজ মানে এটা তো বিশ্বজয়, তো সেই বিশ্বজয় তিনি করে গেছেন। তো আগের দিন যেটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে যে স্বামীজির যে অনিদ্রা রোগ, যেখানে তিনি শিষ্যকে বলছেন যে আমাকে একটু ঘুম পাড়িয়ে দিতে পারবি, কি কাতর আবেদন যে আমাকে একটু ঘুম পাড়িয়ে দিতে পারবি, যে বিশ্বজয়ী সন্ন্যাসী মানে যিনি নিজেই বলছেন যে একসময় বিবেকানন্দের এই চুলের জন্য জগৎ সংসারে হুড়োহুড়ি কাড়াকাড়ি পড়ে যাবে, তো তার এই আবেদন। তো শুধু কি অনিদ্রা, এটাই জানার বিষয়, মানে শুধু কি তার কাছে অনিদ্রা রোগই ছিল, সেটা নিয়ে তিনি কষ্ট পেয়েছেন, নাকি আরও কিছু ছিল? এর আগের দিন আপনাদের বলেছিলাম যে একটা লিস্ট যদি করা যায় যে স্বামীজির কি কি অসুস্থতায় স্বামীজি ভুগতেন, তো আসছি সেটায় পরে। তো তার আগে বলি যে স্বামীজির যে মধুমেহ বা ডায়াবেটিস যেটা ছিল, মানে অ্যাকচুয়ালি ওটা সেই উত্তরাধিকার সূত্রে পাওয়ার মতন আর কি ব্যাপার ছিল। তো সেই সময় তো আর ওষুধ ওইভাবে হয়নি। তাহলে চিন্তা করে দেখুন, এখন যাদের সুগার রয়েছে বা প্রেশার রয়েছে বা বিভিন্ন ধরনের অসুখ যাদের রয়েছে, তাদের কাছে কিন্তু একটা আমাদের অ্যালোপ্যাথি যে একটা সাপোর্ট, ওষুধের যে একটা সাপোর্ট, সেটা কিন্তু রয়েছে, ভীষণভাবেই রয়েছে। যত দিন যাচ্ছে তত সেটা উন্নততর হচ্ছে। কিন্তু সেই সময় স্বামীজি সময়ে তখন কিন্তু এই কোনো ওষুধপত্র কিচ্ছু ছিল না। তো কীরকম সে সময়ের পরিস্থিতিটা, মানে কীরকম ছিল, মানে তখন তো ওই মানে ছিল অ্যালোপ্যাথি ছিল, হোমিওপ্যাথি ছিল, সবই ছিল, কিন্তু এই ধরনের কিছু ছিল না। তো দেশে বিদেশে বিভিন্ন ধরনের ডাক্তাররা, মানে হাতুড়ে ডাক্তার যাদের বলা যায়, তাঁদেরও তিনি দ্বারস্থ হয়েছেন। তো এইরকম একবার 1901 সালের জুন মাসের 1901 সাল, তো সেই সময় তো তখন বুঝতে পারছেন 1902 সালে স্বামীজি দেহত্যাগ করেন, 1901 সাল। তো তখন মানে তিনি কেমন আছেন এরকম তাকে জিজ্ঞেস করাতে স্বামীজি বলছেন যে উপকার অপকার জানি নে, গুরু ভাইদের আজ্ঞা পালন করে যাচ্ছি। অর্থাৎ তাকে যেটা বলা হচ্ছে তিনি সেটা করছেন। মানে তখন তিনি ক্লান্ত, শুধু এই শারীরিক অসুস্থতার ব্যাপারটা তো ছিলই, তার সাথে স্বামীজির পত্রাবলীর থেকে কিন্তু আমরা আরও অন্যান্য চিঠি, যেটা শুধু শারীরিক অসুস্থতাজনিত নয়, যেখানে স্বামীজি বলছেন যে মানে তিনি সেই ক্ষেত্রে বলছেন যে একটা চিঠিতে মানে তিনি লিখছেন যে আবশিব পার করো মেরে নাইয়া, শেষের দিকের চিঠিগুলোতে, মানে তখন আর স্বামীজির হয়তো আর থাকারও ইচ্ছে নেই। তো যাই হোক, তিনি 1901 সালের জুন মাসে তিনি উত্তর দিচ্ছেন, উপকার অপকার জানি নে, গুরু ভাইদের আজ্ঞা পালন করে যাচ্ছি। তো তখন যিনি শিষ্য তিনি বলছেন যে দেশি কবিরাজি ওষুধ বোধহয় আমাদের শরীরের পক্ষে সমধিক উপযোগী। কারণ তখনকার দিনে এইসব বিষয়গুলো তো ছিল যে কবিরাজি ওষুধ, তারপরে কিছু হয়তো হাতুড়ে ডাক্তারদেরও এরকম ওষুধ, এই ব্যাপারগুলো ছিল। কিন্তু স্বামীজি তখন যে উত্তরটা দিয়েছিলেন সেটা কিন্তু দেখুন, সেই সময় স্বামীজি যে বলেছিলেন, উনি বলছেন আমার মত কিন্তু একজন সায়েন্টিফিক চিকিৎসকের হাতে মরাও ভালো। হাতুড়ে যারা বর্তমান বিজ্ঞানের কিছুই জানে না, কেবল সেকেলে পুঁথির দোহাই দিয়ে অন্ধকারে ঢিল ছুটছে, তারা যদি 2-4টে রোগী আরাম করেও থাকে, তবু তাদের হাতে আরোগ্য লাভ আশা করা কিছু নয়। স্বামীজি তো বরাবরের যুক্তিবাদী,
সেই হিসেবে তিনি কিন্তু তখনই বলে গেছেন যে যদি মরতেই হয় তাহলে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে মরাই ভালো, সেক্ষেত্রে আমার কোনো রকম ওই হাতুড়ে এই ধরনের কোনো কিছুর বর্তমান বিজ্ঞানের যারা কিছুই জানেন না, তাহলে তাদের কাছে কিন্তু যাওয়াটা মানে তিনি কিন্তু প্রেফার করছেন না, কিন্তু ওই যে বলছেন যে যা হচ্ছে গুরু ভাইদের আজ্ঞা মতন করে যাচ্ছি। তো এই সময়ে এই এই ধরনের ঘটনাগুলো যখন বিবরণ দিয়েছেন, তখন স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্ত কিন্তু তিনি স্বামীজির অবয়বের আবার খানিকটা বর্ণনা দিয়েছেন, সেটার একটুখানি আপনাদের সাথে শেয়ার করি। এখানে তিনি ওই মহেন্দ্রনাথ দত্তের বর্ণনা থেকে জানা যাচ্ছে যে স্বামীজির পা ছিল, মানে এটা আগের দিনের যে বর্ণনা ছিল সেখানে এটা ছিল না, স্বামীজির পা ছিল খড়ম পা। অনেকেই জানেন খড়ম পা যেটা, তো সেই খড়ম পা হচ্ছে যেটা সামনেটার পিছনটা মাটিতে ঠেকতো, কিন্তু মানে মাঝখানটা যেটা উঁচু হয়ে থাকে সেই খড়ম পা আর কি, স্বামীজির পা এরকম ছিল। যাই হোক, চলে আসি স্বামীজির স্বাস্থ্যের কথায় আবার। তো একটুখানি মানে স্বামীজির স্বাস্থ্য শুরুতে কীরকম ছিল, স্বামীজি যখন ছোট ছিলেন বা স্বামীজি যখন কিশোর বয়স বা যুবক অবস্থার দিকে এগোচ্ছেন সেই সময় কীরকম ছিল। তার আগে তাঁর ছোটবেলার একটা ঘটনা, তিনি যখন স্কুলে পড়তেন তখন শোনা যায় যে একজন শিক্ষক তাকে মেরেছিলেন, মানে এতটাই মেরেছিলেন, অকারণে তাকে প্রহার করেছিলেন এবং তাতে তার কান দিয়ে এত রক্ত বেরিয়েছিল যে তার স্কুলের ড্রেস ভিজে গিয়েছিল, তার স্কুল ইউনিফর্ম ভিজে গিয়েছিল, এত কান দিয়ে রক্ত বেরিয়েছিল। এবং তার সাথে মানে তার চোখের ওপরেও একটা কাটা দাগ যেটা দেখতে পাওয়া যায় সেটা রয়েছে। তো কিন্তু এই এত কিছুর পরেও মানে চিন্তা করুন, কান দিয়ে রক্ত বেরিয়ে তার ইউনিফর্ম ভিজে গেছে, কিন্তু তারপরেও কিন্তু তার সুস্থ হতে সেরকম সময় লাগেনি, তার মানে তার শারীরিক অবস্থা বেশ ভালোই ছিল সেই সময়। এবং স্বামীজি যখন শশী ডাক্তারকে চিঠি লিখছেন, আলমোড়ার থেকে চিঠি লিখছেন, সেটা হচ্ছে 1897 সাল, 1897 সালের 29শে মে। তো স্বামীজি সেই চিঠিতে যখন লিখছেন তার শরীর খারাপের কথাই লিখছেন, তো শরীর খারাপের কথা লিখতে গিয়ে তিনি যখন ছেলেবেলার স্মৃতিচারণা করছেন তখন তিনি বলছেন যে ছেলেবেলায় যখন কুস্তি করতাম আমার তখন সত্যই বোধ হতো যে শরীর থাকা একটা আনন্দের বিষয়, তখন শরীরের প্রতি ক্রিয়াতে আমি শক্তির পরিচয় পেতাম এবং প্রত্যেক পেশির নড়াচড়াই আনন্দ দিত। অর্থাৎ তার মানে তিনি ওই যে পেশিবহুল শরীর, তার যে সুস্বাস্থ্য, সেটা কিন্তু তিনি ওই যে লিখেছেন তিনি এনজয় করতেন, তার কাছে একটা আনন্দের বিষয় ছিল। কারণ স্বামীজি তো বলে গেছেন যে গীতা পড়ার থেকে ফুটবল খেলা অনেক ভালো, শরীরচর্চার বিষয় কিন্তু স্বামীজি অসুস্থ থাকা অবস্থাতেও এই শরীরচর্চাকে বরাবর গুরুত্ব দিয়ে এসছেন। কিন্তু শশী ডাক্তারের এই চিঠিতেই আবার তার অসুস্থতার কথা এবং সেই সাথে তিনি সেই সময় কি বোধ করছেন বা মনে করছেন, খুব সুন্দর একটা কথা রয়েছে, আমি পড়ি কতগুলো লাইন। তিনি লিখছেন, মানে অসুস্থ রয়েছেন তবুও লিখছেন যে তবু আমি নিজেকে বেশ শক্তিমান বোধ করি। এখানে তিনি ওনাকে লিখছেন যে ডাক্তার, আমি যখন আজকাল তুষারাবৃত পর্বত শৃঙ্গের সম্মুখে ধ্যানে বসে উপনিষদ থেকে আবৃত্তি করি, না তস্য রোগ ন জরা ন মৃত্যু প্রাপ্তস্য যোগাগ্নিময়ং শরীরম। অর্থাৎ এটা উপনিষদের একটি মন্ত্র। তো এর অর্থ হচ্ছে যে যে যোগাগ্নিময় দেহ লাভ করেছে তার রোগ জরা মৃত্যু কিছুই নেই। তো এই আবৃত্তি তিনি যখন করছেন যে না তস্য রোগ ন জরা না মৃত্যু প্রাপ্তস্য যোগাগ্নিময়ং শরীরম, তখন তিনি বলছেন, ডাক্তারকে বলছেন সেই সময় যদি তুমি আমায় একবার দেখতে। অর্থাৎ স্বামীজি ডাক্তারকে বলছেন যে আমার শরীরে অনেক অসুস্থতা, কিন্তু আমি যখন উপনিষদের এই মন্ত্র আবৃত্তি করছি এবং কোথায় সেটা, যে তিনি এটা লিখছেন আলমোড়ার থেকে, তুষারাবৃত পর্বত শৃঙ্গের সামনে ধ্যানে বসে তিনি এই মন্ত্র উচ্চারণ করছেন।
তাহলে সেই সময়ের তার যে অভিব্যক্তি, হয়তো তিনি এই কথাই বলেছেন, তিনি যা অনুভব করেছেন এই মন্ত্র উচ্চারণ করতে গিয়ে তিনি সেই কথাই বলেছেন। এবং কল্পনা করুন যে জানি না কতদূর আমরা আমাদের এই মানব চক্ষু দিয়ে, কল্পনা তো আর মানে শরীরের চক্ষু দিয়ে হয় না, চোখ দিয়ে হয় না, মনের চোখ দিয়ে হয়। তো সেই মনের চোখ দিয়ে আমরা কতদূর কল্পনা করতে পারবো না, তবুও যতটুকু কল্পনা করা যায় যে একদম বরফে ঢাকা সাদা তুষার শৃঙ্গ, তার সামনে স্বামীজির যে ছবি, সেই বয়সের ছবি আমরা যে দেখেছি, তিনি বসে সেখানে ধ্যান করছেন এবং তিনি এই মন্ত্র, উপনিষদের এই মন্ত্র তিনি আবৃত্তি করছেন। তো সেই সময় তিনি বলছেন যে সেই সময় যদি আমাকে দেখতে, তাহলে আমার যে অসুস্থতা নিশ্চয়ই এই মন্ত্র, কারণ তিনি তো সেই যোগাগ্নিময় দেহ লাভ করেছেন, সেই দেহ কি আর এই শরীর, নশ্বর শরীর তো নয়, সে হচ্ছে সূক্ষ্ম শরীর। তো সেই যে সেখানে তো না আছে রোগ, না আছে জরা, না আছে মৃত্যু, সেই কথাই উপনিষদ বলেছে। তো এই যে স্বামীজির যে শারীরিক অবস্থা, যেটা যে তিনি যখন বলছেন যে শরীরচর্চা করতাম তখন মনে হতো যে শরীরের পেশিগুলো যখন নড়াচড়া করতো তখন সেই রকম আনন্দ হতো। তো এই সময় কিন্তু স্বামীজির একটা মানে অনেকগুলো কাজের মধ্যে একটা কাজ ছিল, তিনি দাহ কার্যে সহায়তা করতেন। তো সেইখানে মহেন্দ্রনাথ দত্ত, তার মেজ ভাই মহেন্দ্রনাথ দত্ত সেই স্মরণ করে বলছেন, নরেন 30-35টা মরা ফেলেছে, বিকেলে এসে ওই কাজ ছিল, বাবা রাগ করতেন। অ্যাকচুয়ালি এটা কোন সময়, সেই সময় তো খুব কলেরা হতো, সেই সময়কার কথা বলা হচ্ছে, যে সেই সময় তো জল, কলকাতার কলের জল যখন আসার আগে, কলকাতার কলের জল যখন আসেনি তখন কলেরা হতো প্রচণ্ড, সেই সময়কার কথা। তো মহেন্দ্রনাথ দত্ত বলছেন যে সেই সময়ের কথা, যে বিকেলে এসে ওই কাজ ছিল, বাবা রাগ করতেন, দারুণ স্বাস্থ্য না থাকলে এইভাবে শ্মশান যাত্রীর কাজ সম্ভব নয়। সত্যি করেই তো তিনি বিকেলবেলায় এসে ওই যে কলেরায় সবাই মারা যাচ্ছেন তখন তিনি দাহ কার্যে যেতেন। তো যখন স্বামীজির পিতৃবিয়োগ হয়, বাবা যখন মারা যান, তো সেই সময় থেকে কিন্তু স্বামীজি বিভিন্ন মানে আস্তে আস্তে শুরু হয় এই জিনিসটা। এবং একটি জায়গায় পড়লাম যে সেখানে বলা হচ্ছে যে আগে যে বলছিলাম যে মহেন্দ্রনাথ দত্ত তিনি মাংস খেতেন না, স্বামীজি জোর করে মুখের মধ্যে মাংস গুজে দিয়ে বলেছেন খা খা। তো স্বামীজি তো খাওয়া দাওয়া করতে ভীষণ ভালোবাসতেন, স্বামীজি খেতে ভালোবাসতেন, স্বামীজি রান্না করতেন। সেই কথা আরেকদিন বলা যাবে, যেখানে স্বামীজি নিজে রান্না করেছেন এবং করতেন, স্বামীজি নিজে রান্না করতেন। তো বিদেশে গিয়েও স্বামীজি রান্না করেছেন। তো সেই সময় স্বামীজি তখন কি খেতেন, মানে যিনি মাংস খেতেন, ওইভাবে যিনি আহার করতেন, তিনি এক সময় ভিক্ষার যা মানে সংগ্রহ ছিল, ভিক্ষান্ন যা হতো সেই তাকে খেতে হতো, হয়তো ক্ষুধার্ত হয়েই থাকতে হতো। তো শরীর তো ভাঙবেই। এবার আপনাদের ওই মানে কি মানে স্বামীজির চিঠির থেকে এবং বিভিন্ন জনের লেখার থেকে স্বামীজির কি অসুস্থতার, অসুখের একটা মোটামুটি বিবরণ পাওয়া গেছে। সেটা হচ্ছে মাথার যন্ত্রণা, টনসিল, সর্দি কাশি, হাঁপানি, টাইফয়েড, ম্যালেরিয়া, বিভিন্ন রকমের জ্বর। স্বামীজির চিঠি থেকে কিন্তু দেখা যায় বিভিন্ন সময় স্বামীজি লিখছেন যে জ্বরে পড়ে আছি। লিভারের প্রবলেম, পেটের গোলমাল তো ছিলই, তারপরে উদরি, যেটাকে মানে বলা হয় পেটে জল হওয়া, ডায়রিয়া, ডিসপেপসিয়া, পাথুরি, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, কিডনির প্রবলেম ছিল। স্বামীজির পা ফোলা একটা রোগ ছিল যেটাকে ড্রপসি বলা হয়, শোথ বা পা ফোলা। তারপরে নিদ্রাহীনতা, তো মানে আগের দিনই নিদ্রাহীনতার গল্প দেখলাম। স্নায়ু রোগ ছিল। আরেকটা জিনিস স্বামীজির চিঠিতে পাওয়া যায়, যেটা হচ্ছে যে তিনি রাত্রে খাবার পরে, ওই স্বামীজির চিঠিতে মানে যারা পড়েছেন তারা দেখবেন যে মানে গরম সহ্য করতে পারতেন না, আর রাতে খাবার পরে তিনি প্রচণ্ড গরম অনুভব করতেন। এটা মানে তার বিভিন্ন চিঠিতে দেখতে পাওয়া যায়। ডায়াবেটিস ছিল, সানস্ট্রোক হয়েছিল, হৃদরোগ ছিল, সি সিকনেস ছিল। তো এই রকম, তার মানে কত লম্বা একটা লিস্ট হলো, এই সমস্ত কিছু ছিল।
এই সব কিছু মানে একটার পর একটা স্বামীজিকে কিন্তু বিব্রত করে রাখতো। স্বামীজির চিঠিগুলোর সাথে সাথে কিন্তু তার যে বর্ণনা, তার শারীরিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে মানে সেখানে কিন্তু রয়েছে কিছু না কিছু সেই জায়গাতে রয়েইছে। তো কিন্তু স্বামীজি নিজে তো শরীরের ওপর প্রচণ্ড অত্যাচার করেছিলেন, কিন্তু শেষ দিকে তিনি তার শিষ্য স্বামী বিরজানন্দকে বলছেন, মায়াবতীতে স্বামী বিরজানন্দকে তিনি বলছেন, আমার অভিজ্ঞতা দেখে শেখ, অত কষ্ট করে শরীরটাকে মাটি করিস না। আমরা শরীরটাকে বেজায় কষ্ট দিয়েছি, তার ফল হয়েছে কি না, জীবনের যেটা সবচেয়ে ভালো সময় সেখানটায় শরীর গেল ভেঙে, আর আজ পর্যন্ত তার ঠেলা সামলাচ্ছি। তো স্বামীজি নিজের উপরে অত্যাচার করেছেন, যথেষ্ট অত্যাচার করেছেন। অথবা এটাও হয়েছে যে স্বামীজি কিন্তু কোনো দিক থেকে কোনো সহায়তা কখনোই পাননি। চিন্তা করে দেখুন, ওই অসুস্থ শরীর, ঠিক করে খাবারও জোটেনি, কপর্দক শূন্য অবস্থা, এবং আরও একটি বড় বিষয়, মানে তাকে কেউ সহায়তা করার মতো ছিল না। কেউ তার যে সঙ্গী বা সাথী বা কেউ, মানে তিনি যখন বিদেশে গেছেন সেই সময় সেই জায়গায়, বা যখন এখানে থেকেছেন সেই সময়ও তিনি তো মানে শুরু তো তাকে, মানে ঠাকুর তো তাকে দিয়েই কাজ করিয়ে নিয়েছেন, এবং তার যে গুরু ভাইরা ছিলেন তারা তো মানে যেভাবে স্বামীজি বলতেন, মানে তারা তো সব একইভাবে ছিলেন, একই সূত্রে তারা বাঁধা ছিলেন। কিন্তু এই যে বড় বড় কাজ করার জন্য যে মানে সহায়তা দরকার, সেই জায়গায় কিন্তু ভীষণ বাধা ছিল। এবং তার সাথে ভারতবর্ষের কিছু তখনকার গণ্যমান্য লোকেদের যে তারা প্রভাব প্রতিপত্তি দিয়ে সবসময়ই কিন্তু বাধা সৃষ্টি করে গেছেন, স্বামীজিকে চূড়ান্ত অপমান করে গেছেন। এই সমস্ত কিছু কিন্তু তাকে সহ্য করে যেতে হয়েছে শারীরিক অসুস্থতার সাথে সাথে। তো আরেকটি চিঠি, যেটা 25শে ফেব্রুয়ারি 1897 সালে, এই সময়ে তিনি কলম্বো থেকে মাদ্রাজে ফিরেছেন, তারপরে সেখান থেকে তিনি যাচ্ছেন কলকাতা, জাহাজে যাচ্ছেন কলকাতায়। তো সেইখানে তিনি লিখছেন যে আমি এখন মৃতপ্রায়, আমি ক্লান্ত, এতই ক্লান্ত যে যদি বিশ্রাম না পাই তবে আর 6 মাসও বাঁচব কিনা সন্দেহ। তারপরে তিনি নিজে লিখছেন এই চিঠিটি, তিনি মানে এটা অন্য কারো লেখা নয়, এটা তিনি নিজে লিখছেন যে এতটাই ক্লান্ত যে আমি আর বাঁচব কিনা সন্দেহ। তাই মানে সত্যি ভাবতে অবাক লাগে যে এত শারীরিক অসুস্থতা, এত কষ্ট, এত যন্ত্রণা, এবং প্রায় নিঃসঙ্গ অবস্থা, কপর্দকহীন অবস্থা। তো সেই অবস্থাতে তিনি কি না করে বেরিয়েছেন, কি করেছেন। আবার আরেকটা চিঠিতে আসি, এটাও 1897 সাল, এটা 20শে মে লেখা। এটা লিখছেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে, আলমোড়া থেকেই লিখছেন। দেখুন তখন কিন্তু উনি অসুস্থ, কিন্তু সেই সময়ে তিনি লিখছেন, মানে হয়তো ব্রহ্মানন্দ মহারাজ চিন্তা করেছেন বা তার স্বাস্থ্যের ব্যাপারে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তো তিনি লিখছেন যে ব্রহ্মানন্দ মহারাজ এবং স্বামীজি দুজনে তো, মানে ব্রহ্মানন্দ মহারাজ স্বামীজির তো খুব প্রিয় ছিলেন। তো তিনি লিখছেন, তুমি ভয় পাও কেন, ঝট করে কি দানা মরে, এই তো বাতি জ্বলল, এখনো সারা রাত্রি গাওনা আছে। অর্থাৎ যে তুমি ভয় পাচ্ছ কেন, ঝট করে কি দানা মরে, দানা অর্থাৎ আমার মনে হয়েছে দানা মানে দানও অর্থে ব্যবহার করা হয়েছে, যে মানে এইরকম আমার মতন একজন মানুষ, তো সেই দৈত্য কি ঝট করে মরে, সেই রকম সেই বোঝাতে গিয়ে তিনি বলেছেন এই তো বাতি জ্বললো, মানে সবে তো শুরু হয়েছে, সারা রাত্রি গাওনা এখনো বাকি আছে। তবে এটা অবশ্য 1897 সাল, তারপরে আর খুব বেশি দিন সমাজ সংসার স্বামীজিকে পায়নি। তো আবার এখানেই 2 মাস পরে তিনি স্বামী অখণ্ডানন্দ মহারাজকে স্বামীজি লিখছেন যে আমিও ফের লেগে যা আরম্ভ করেছি, শরীর তো যাবেই, কুঁড়েমিতে কেন যায়, মরচে পড়ে মরার চেয়ে ক্ষয়ে ক্ষয়ে মরা ঢের ভালো, মরে গেলেও হাড়ে ভেলকি খেলবে, তার ভাবনা কি। এই যে কথাগুলো, এই কথাগুলোর থেকেই বোঝা যায়
যে যদি সত্যি স্বামীজি তো মৃত্যুঞ্জয়ী, কিন্তু যদি সত্যি কিছু করতে হয়, কিছু যদি করতে হয়, তাহলে কি ধরনের মানসিকতা প্রয়োজন, কীরকম মানসিকতা প্রয়োজন? আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সুগার, ডায়াবেটিস, সানস্ট্রোক বা ওই ড্রপসি এইসব নিয়ে, ম্যালেরিয়া, এগুলোকে ভাবলে চলবে না। ফিরে যেতে হবে 1897 সাল, 1890 সাল। সেই সময়ে দাঁড়িয়ে এই রোগগুলোর কথা ভাবতে হবে। আজকে ঠিক একজন ব্যক্তি কর্কট রোগে আক্রান্ত হলে তার যে ভয়, তার যে মানসিকতা, তার যে শারীরিক অসুস্থতা, যে জায়গাটা থাকে, এই যে এতগুলো রোগের নাম করলাম, 1890 সালে কিন্তু এই রোগগুলো এই জায়গাতে ছিল, কারণ তখন কলেরাতে লোকে মারা যেত। সেই সময় কিন্তু ওষুধ, আর এই ভারতবর্ষে তো নয়ই, সেখানে তো তখনও পর্যন্ত কবচ, তাবিজ, মাদুলি এই সমস্তই হয়তো চলতো, তো এখানে তো নয়। তাহলে সেই যুগে দাঁড়িয়ে এই রোগগুলো, এবং স্বামীজি কি করছেন, এদিক সেদিক, দেশ বিদেশ, কোথায় না কোথায় ছুটে বেড়াচ্ছেন, কোথায় না কোথায় আশ্রয় নিচ্ছেন, কোথাও হয়তো তাকে যারা শ্রদ্ধা করছেন, ভালোবাসছেন, তাদের কাছে কিছু তিনি মানে সেবা পাচ্ছেন বা তাদের সহায়তা পাচ্ছেন, কিন্তু তার বাইরে সেটাও নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে কি মানসিকতা ছিল? তাহলে সেইটা চিন্তা করতে হবে, যে সেই মানসিকতা চিন্তা করতে হবে। এই রোগগুলোর নাম শুনে এখনকার দিনে চিন্তা করলে পরে চলবে না। এখনো পর্যন্ত প্রেশার একটু, ওই যে আগের দিনই বলছিলাম যে এখনকার মানুষজনের প্রেশার একটু বেশি থাকলে, সুগার একটু বেশি থাকলে শুয়ে পড়ে, আমি তো এটা করতে পারবো না, আমি তো ওটা করতে পারবো না, আমি তো সেটা করতে পারবো না। আর এখানে এত কিছু, তার সাথে সেই অর্থে সঙ্গী নেই, আর পয়সাও নেই। তো এই যে কথাটা, এর সাথে স্বামীজি দ্বিতীয়বার যখন বিদেশ যাত্রা করছেন, সেখানে তিনি ভগিনী নিবেদিতাকে একটা কথা বলেছিলেন জাহাজে। তিনি বলেছিলেন, এই কথাটা আমার মনে হয়, আমার মানে এই কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা কথা। মানে স্বামীজির প্রত্যেকটি কথাই গুরুত্বপূর্ণ, কিন্তু এক একজনের কাছে তো এক একটা কথা ভীষণভাবে দাগ কেটে যায়। ঠিক সেই রকম একটি কথা আমার মনে হয়েছে। তিনি বলছেন, আমার মতো মানুষেরা চরমের সমষ্টি, অর্থাৎ এক্সট্রিম লেভেল যাকে বলা হয়, সেইটা বলছেন। আমার মতো মানুষেরা চরমের সমষ্টি। আমি প্রচুর খেতে পারি, একেবারে না খেয়ে থাকতে পারি, অবিরাম ধূমপান করি, আবার তাতে সম্পূর্ণ বিরত থাকি। ইন্দ্রিয় দমনে আমার এত ক্ষমতা, অথচ ইন্দ্রিয়ানুভূতির মধ্যেও থাকি, নচেত দমনের মূল্য কোথায়? অত্যন্ত এই কথাগুলোর যে ইনার মিনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে অন্তর্নিহিত তাৎপর্য বিশাল। দেখুন, তিনি বলছেন, আমার মতো মানুষেরা চরমের সমষ্টি। এবং যদি আমরা ইতিহাস দেখি, তাহলে একটা জিনিস দেখতে পাবো, বা হয়তো আমরা বুঝতে পারবো, যে এই চরমের সমষ্টি মানুষেরাই কিন্তু পৃথিবীতে দাগ কেটে যান। আমাদের মতন সাধারণ যারা, আমরা যারা সবসময় একটা ব্যালেন্স করে চলার চেষ্টা করি, আমরা সবসময় সমাজ সংসারের নিয়মের মধ্যে থাকতে চেষ্টা করি, কোনো বাউন্ডারি ক্রস করব না, সবসময় আমার একটা লিমিট আছে, এই লিমিটটা ক্রস করা যাবে না। এই যে আমাদের এই মানসিকতাটা হয়তো সমাজে আমাদের ছোট থেকে তৈরি করে দেওয়া হয়, আমাদের ফ্যামিলিতেও ছোট থেকে তৈরি করে দেওয়া হয়, এই 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 নিয়মগুলো মানতে হবে, নিয়ম তো মানতেই হবে, সেটা হচ্ছে ডিসিপ্লিন। কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই সীমা লঙ্ঘন করি না। তো সীমা লঙ্ঘন মানে ওই ডিসিপ্লিন থেকে ইনডিসিপ্লিনড হয়ে যাওয়া না। এই যে বলছেন চরমের সমষ্টি, চিন্তা করে দেখবেন, যারা পৃথিবীতে দাগ কেটে গেছেন, ইতিহাসে যাদের নাম আছে, তারা কিন্তু প্রত্যেকেই এই রকমই, এই ধরনেরই। তাদের সম্বন্ধে যদি খুব ভালো করে স্টাডি করা যায়, তাদের সম্বন্ধে যা লেখা রয়েছে, যা কিছু পড়া যায়, তাহলে কিন্তু তাদের যে নেচার, সেটা কিন্তু এইরকমই আসবে। কারণ এইরকম না হলে কখনো
দাগ কাটা যায় না। ওই সবসময় লিমিটের মধ্যে থেকে, বাউন্ডারির মধ্যে থেকে কেউ কোনোদিন কিছু করতে পারেনি আর ভবিষ্যতেও কোনোদিন করতে পারবে না যারা আমাদের মতন। তা আমরা সবসময় ব্যালেন্স করে চলতে অভ্যস্ত, আর সেটাই ভালোবাসি। আমরা সবসময় উদাহরণ খুঁজি, আমার আগে কি কেউ এটা করেছে তাহলে আমি এটা করব, না হলে খুঁজি না, আমি করতে পারবো না। তো ঠিক সেই রকম আর কি ব্যাপারটা। ওই যে স্বামীজি বলছেন যে আমি প্রচুর খেতে পারি, আবার একেবারে না খেয়ে থাকতে পারি, অবিরত ধূমপান করছি, প্রয়োজন হলে পরে একেবারেই খাচ্ছেন না। এই যে শেষ কথাটা, ইন্দ্রিয় দমনে আমার এত ক্ষমতা, অথচ ইন্দ্রিয়ানুভূতির মধ্যেও থাকি, নচেত দমনের মূল্য কোথায়? এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে লোকটা খেতে ভালোই বাসে না, মানে আমি খাওয়া দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি, শুধু খাওয়া নয়, অন্য যে কোনো ক্ষেত্রে, যে লোকটা সিনেমা দেখতে ভালোই বাসে না, যে লোকটা মোবাইল ঘাঁটতে ভালোবাসে না, তাহলে সে সেটাকে সংবরণ করলো, তাতে কিছু যায় আসে না, সেটা কিন্তু তার ক্রেডিট নয়। সেখানেই ক্রেডিট যে খেতে খুব ভালোবাসে আর যে যে জিনিসগুলো ভালোবাসে সেগুলোই তার সামনে সাজানো আছে, কিন্তু সে খেলো না। এটাই ইন্দ্রিয় দমনের ক্ষমতা, তো তখনই বোঝা যাবে। সেই কথাই স্বামীজি এখানে বলছেন। আবার দেখুন, আরও একবার যখন নিউ ইয়র্ক থেকে ভগিনী নিবেদিতাকেই তিনি আরেকটি চিঠিতে বলছেন, নিজের কথা বলছেন আর কি, এ জাতীয় স্নায়ু প্রধান শরীর কখনো বা মহাসঙ্গীত সৃষ্টির উপযোগী যন্ত্রস্বরূপ হয়, আবার কখনো বা অন্ধকারে কেঁদে মরে। নিজের কথা বলছেন যে স্বামীজির মতো মানুষ যারা, তারা মহাসঙ্গীত সৃষ্টির উপযোগী যন্ত্রস্বরূপ হয়। বেদে একটা শ্লোক আছে, শ্লোকটা এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না এই মুহূর্তে, কিন্তু যার অর্থ হচ্ছে যে মন্ত্রের থেকে ধ্যান বেশি শক্তিশালী। মানে মূল কথা যার হচ্ছে যে সব থেকে বেশি শক্তিশালী হচ্ছে সঙ্গীত। কিসের জন্য? ঈশ্বর অনুভূতির জন্য, ঈশ্বর দর্শনের জন্য, ঈশ্বরকে অন্তরে অনুভব করার জন্য। তো সঙ্গীত হচ্ছে সব থেকে শক্তিশালী মাধ্যম। এই আমার গানের স্যার যিনি, তিনি বলেন যে যখন আমি গান গাই তখন আমার ঈশ্বরের অনুভূতি হয়। আমি অন্যভাবে ঈশ্বরের পুজো করি না, বা সেইভাবে যে পুজো করা বা সেই জিনিস না। তিনি বলেন, সবসময় বলেন, আমি যখন গান গাই তখন আমি ঈশ্বরকে অনুভব করি। তো অ্যাকচুয়ালি এই যে সঙ্গীত, এই যে 7টা সুর, এই 7টা সুরকে দিয়ে যে এত রাগ, আর এই সব কিছুই সেই প্রকৃতি থেকে কিন্তু নেওয়া। তো মানে এই সঙ্গীতকে যে বিশেষত ক্লাসিক্যাল, এখানে কিন্তু সঙ্গীত বলতে ক্লাসিক্যালের কথা বলছি, যিনি নিজের আত্মস্থ করতে পেরেছেন, তিনি যখন সেই মানে ওই যখন পরিবেশন করবেন তখন সেই ঈশ্বরানুভূতির মতন অনুভব হয়। এবং এইটা কিন্তু আমি হয়তো ভুল বললাম, বেদ নয়, গীতাতে এর উল্লেখ রয়েছে। তো সেই স্বামীজি বলছেন যে মহাসঙ্গীত সৃষ্টির উপযোগী যন্ত্রস্বরূপ হয় এই ধরনের শরীর। তো সেই তো মহাসঙ্গীত সৃষ্টিই তো হয়েছে। তো চলে আসি যে স্বামীজির যে অসুস্থতার কথায় যে বলছিলাম, যে তাঁরই চিঠির মাধ্যমে বা অন্য লেখার মাধ্যমে স্বামী গম্ভীরানন্দ যে তিনি যখন লিখছেন তার যুগনায়ক বিবেকানন্দ বই, সেখানে তিনি বলছেন এফএ পড়ার সময় স্বামীজি কিন্তু তখন ফার্স্ট ইয়ারের ছাত্র, স্বামীজি তখন ম্যালেরিয়া আক্রান্ত হন। তিনি ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হইয়া কলেজে আসিতে পারিতেন না। এবার তাতে ফলস্বরূপ যেটা হলো যে ওই যে যতদিন থাকতে হয়, অ্যাটেন্ডেন্স রাখতে হয়, সেটা রাখতে পারা গেল না। এবং তখন সেই সময় এফএ পরীক্ষার অনুমতি নিয়েও কিছু সমস্যা দেখা দিয়েছিল। তো এই সূত্রে ঠাকুরের একটা কথা খুব গুরুত্বপূর্ণ। ঠাকুর স্বামীজিকে দেখে কি বলেছিলেন
তো ঠাকুর মানে স্বামীজির শরীরের লক্ষণ পরীক্ষা করে বলেছিলেন যে তোর শরীরের সকল স্থানই সুলক্ষণাকান্ত, কেবল দোষের মধ্যে নিদ্রা যাইবার কালে নিঃশ্বাসটা কিছু জোরে পড়ে। যোগীরা বলেন অত জোরে নিঃশ্বাস পড়িলে অল্পায়ু হয়। এই কথা ঠাকুর বলেছিলেন যে সবটাই সুলক্ষণ, কিন্তু ওই যে নিঃশ্বাস জোরে পড়ছে, যোগীরা নাকি বলেন যে নিঃশ্বাস জোরে পড়লে ঘুমানোর সময় সে স্বল্পায়ু হয়। তো কিভাবে স্বামীজি মানে এই যেটা বলছিলাম যে অর্ধাহারে বা অনাহারে থাকার জন্য কীরকমভাবে তিনি অসুস্থতার সম্মুখীন হতেন। 1897 সালে যখন গরমের শুরু, সেই সময় স্বামীজির এক ধরনের মানে জ্বরই, কিন্তু সে জ্বর বিকার সেটা বলছেন যে জ্বর বিকার বড় ভয়ের কারণ হইয়া উঠিল। তখন এটা বরানগর, সেখানকার ঘটনার বিবরণ। ভিতরকার বড় ঘরটিতে একটি বিছানায় তাহাকে রাখা হইয়াছে, শুইয়া আছেন। চন্দ্র ডাক্তার আসিয়া ঔষধ দিয়া যাইতেছেন। বলরামবাবু নরেন্দ্রনাথের মাতাকে সংবাদ দেওয়ায় তিনি নরেন্দ্রনাথের এক ভ্রাতাকে সঙ্গে লইয়া তথায় উপস্থিত হইলেন। তার কিছু জ্ঞান আছে, কখনো নিস্তব্ধ, কিন্তু সেই অর্ধজ্ঞান অবস্থায় তিনি বলিতেছেন, এখানে কেন স্ত্রীলোক ঢুকিতে দিলে? আমি নিয়ম করলুম আর আমার বেলায় নিয়ম রদ হলো। বড্ড গায়ের জ্বালা, রাত্রে ব্যামো বৃদ্ধি হইল, তার নারীও একটু খারাপ হইল। বাবুরাম মহারাজ আর চুপ করিয়া না থাকিতে পারিয়া উচ্চৈস্বরে কাঁদিয়া উঠিলেন। তখন তিনি জোর করে অস্পষ্ট স্বরে বলিতে লাগিলেন, কাঁদিস না, আমি এখন মরব না, তুই ভয় করিস নি, আমায় ঢের কাজ করতে হবে, আমি কাজগুলো যেন চোখে দেখতে পাচ্ছি, মরবার সময় নেই। তার মানে কিরকম অসুস্থতা, জ্বর বিকার মানে ভয়ানক অসুস্থতা। কিন্তু তখনও তিনি কি বলছেন, ওই অবস্থাতেও তিনি বলছেন যে আমায় ঢের কাজ করতে হবে, আমি কাজগুলো যেন চোখে দেখতে পাচ্ছি, মরবার সময় নেই। তখনও তিনি এই কথা বলছেন। তো এই সময় কিন্তু স্বামীজির আবার ওই স্টোন হয়, পাথুরি যেটা হয়। তো তখন তিনি কিন্তু কিছুদিন মামার বাড়িতে এসে তখন তিনি ছিলেন। তো সেই সময় তাকে দেখেছিলেন ডাক্তার রাজেন্দ্রলাল দত্ত, তখন তাকে দেখেছিলেন এবং তিনি তার চিকিৎসায় তিনি সুস্থও হন। এরপরে তার ওইখানেই অসুখ হচ্ছে, সেটাও মোটামুটি ওই সময়ই পেটের প্রবলেম, পেটের অসুখ, যেটা তিনি যা খেতেন কিছুই হজম হতো না। তো এই সময় শোনা যায় যে স্বামী শারদানন্দ তিনি কি করেন যে তার বাবার দোকান থেকে সেই ওষুধ এনে দিয়ে আসেন এই সময় পেটের প্রবলেমের সময়। আবার ওই যে বললাম যে টাইফয়েড হয়েছিল, সেটা হয়েছিল 1887 সালে, সেটা অনেক দিন আগের। এই যে ঘটনা বললাম, এই 1887 সালে একটা হচ্ছে ওই জ্বর বিকার, আবার 1887 সালে মে জুন মাসে তার আবার টাইফয়েড হয়েছিল। মানে কিভাবে তিনি একের পর এক শারীরিক অসুস্থতার সাথে তিনি যুঝে গেছেন। এবং শুধু তাই না, সে অসুস্থ অবস্থাতেও তিনি বলছেন আমার এখনো অনেক কাজ বাকি আছে, আমি দেখতে পাচ্ছি। তিনি বলছেন এই কথা, তিনি বিকারগ্রস্ত, সেখানেও তিনি বলছেন। তো এই সময় মহেন্দ্রনাথ দত্ত বলছেন, তার মেজ ভাই বলছে, ওই যে কথা বলছিলাম যে তার মাংস খাওয়ার অভ্যেস ছিল, কিন্তু সাধু হয়ে তো তিনি মানে যা ভিক্ষান্ন যেটা খেতেন সেই কারণেই তার শরীর আরও ভেঙে পড়ে। এই সময় কি হয়, একবার ভক্ত বলরাম বসু তিনি স্বামীজিকে এনে নিজের বাড়িতে রাখেন। এবার তার তো ওই যে খাওয়া দাওয়ার তিনি খুব ভালোবাসতেন, রোগীর পথ্য তার পছন্দ ছিল না, কিন্তু তাকে তো সেই খাবারই দেওয়া হতো। তো সেইখানে ভাবিনী নামে একজন কাজের মহিলা ছিলেন। তো তাকে তিনি গোপনে অনুরোধ করেন যে তাকে রুটি আর কুমড়োর ছক্কা করে দিতে। তো ওই অবস্থায়
যেখানে তাকে পথ্য দেওয়া হচ্ছে, সে সময় তিনিও স্বামীজির মানে ভীষণ তিনি ভক্তিমতী ছিলেন স্বামীজির প্রতি। তো তিনি ওই কুমড়ো ছক্কা রুটি করে দেন, কিন্তু শোনা যায় যে এই খেয়ে কিন্তু তার শারীরিক অসুস্থতা কিছু বাড়েনি, বরং আস্তে আস্তে তিনি সুস্থতার দিকেই গেছিলেন। এর সাথে স্বামীজির টনসিলের সমস্যা ছিল। সেই টনসিল সমস্যা কিন্তু দীর্ঘস্থায়ী সমস্যা ছিল। সেটা তার মানে তিনি যখন উত্তর ভারত গিয়েছিলেন তখনও তাকে চিকিৎসা করাতে হয়েছিল। মানে এই সমস্যা তাকে মানে মাঝে মাঝেই তাকে ভোগাতো। এবার 1889 সালের গোড়ার দিকে তিনি বরানগর থেকে চিঠি লিখছেন, প্রমোদা দাস মিত্রকে চিঠি লিখছেন। তো সেখানেও কিন্তু তার অসুস্থতার ইঙ্গিত পাওয়া যায়। তো মানে এখানে রয়েছে যে মানে একজনের চিঠি থেকে পাওয়া যাচ্ছে যে গুরুদেবের উক্ত গ্রামে যাইবার পথে অত্যন্ত জ্বর হইল ও তৎপরে কলেরার ন্যায় ভেদ বমি হইয়াছিল। উক্ত গ্রাম মানে হচ্ছে যে কামারপুকুর যাবার পথে ভেদ বমি হইয়াছিল। 3-4 দিনের পর পুনরায় জ্বর হইয়াছে। মানে তখন এমন অবস্থা ছিল যে তার চলার শক্তি ছিল না। আবার 1889 সালের মার্চে তিনি তখন তার হোমিওপ্যাথিক চিকিৎসা চলছে, তখন তিনি প্রমোদা দাসবাবুকে তিনি লিখছেন আবার, শরীর এক্ষণে অত্যন্ত অসুস্থ, এটা স্বামীজি নিজেই লিখছেন। মধ্যে মধ্যে জ্বর হয় কিন্তু প্লীহাদি কোনো উপসর্গ নেই। আবার দেখুন আগস্ট মাসে লিখছেন, মানে কিভাবে এই চিঠিগুলো এই জন্যই পড়ছি যে আগস্ট মাসে তিনি আবার লিখছেন যে মানে কিভাবে পরপর তিনি এই শারীরিক অসুস্থতা তার চলতেই থাকতো। তিনি লিখছেন যে পুনরায় জ্বর হওয়ায় উত্তরদানে অসমর্থ ছিলাম, মধ্যে মাস দেড়েক ভালো ছিলাম, কিন্তু পুনরায় 10-12 দিন জ্বর হইয়াছিল, এক্ষণে ভালো আছি। আবার ডিসেম্বর মাসে লিখছেন 1889-এরই, শরীর বড় ভালো নহে, এটা লিখছেন বৈদ্যনাথ ধাম থেকে, বোধহয় লৌহাধিক্যের জন্য। আবার পরের বছর তিনি যখন গাজীপুরে এসছেন জানুয়ারি মাসে, তখন কিন্তু বলছেন যে শরীর ভালো আছে। বলছেন যে কয়টি স্থান দেখিয়া আসিয়াছি তন্মধ্যে এইটি স্বাস্থ্যকর। বৈদ্যনাথের জল বড় খারাপ, হজম হয় না। কাশিতে যে কদিন ছিলাম দিনরাত জ্বর হইয়া থাকতো, এত ম্যালেরিয়া। তার মানে কাশিতে থাকাকালীন উনি ম্যালেরিয়াতে ভীষণ ভুগেছেন। কিন্তু এটা জানুয়ারি মাসের চিঠি। আবার ফেব্রুয়ারি মাসেই 1890 সালে তিনি লিখছেন, কোমরের ব্যথা বড়ই ভোগাইতেছে, না হলে ইতিপূর্বে, মানে প্রমোদা দাস মিত্রকে লিখছেন, না হলে ইতিপূর্বেই যাইবার চেষ্টা করিতাম। আবার ওই 1890-এর এপ্রিলের চিঠিতে দেখা যাচ্ছে, গাজীপুর থেকে লিখছেন, স্বামী অভেদানন্দ মহারাজকে তিনি লিখছেন, কোমরের বেদনাটা কিছুতেই সারে না, ক্যাডাভারাস। আবার মে মাসে বরানগরে ফিরে এসছেন, প্রমোদা দাসবাবুকে লিখছেন, পুনরায় জ্বর হওয়ায় আপনাকে পত্র লিখিতে পারি নাই। তার মানে মোটামুটি আমি শুরু করেছিলাম 1889 সালের গোড়ার থেকে, আর 1890 সালের মে মাস পর্যন্ত যে চিঠিগুলো মোটামুটি পাওয়া যাচ্ছে তাতে কিন্তু কি দেখা গেল যে মানে তিনি সুস্থ কখন ছিলেন, মানে মোটা কথা যেটা মোটামুটি বোঝা যাচ্ছে যে তিনি ছিলেন না, সুস্থ ছিলেন না, কিন্তু তার মধ্যে তিনি কোথার থেকে কোথায় কি না কি তিনি করে বেরিয়েছেন। এবার একটা ঘটনার বিবরণ যেটা পাওয়া যাচ্ছে যে বহু বছর পর যখন শেষবার তিনি কাশী আসেন, তখন সেই সময় প্রমোদ দাস মিত্রের ছেলে কালিদাস মিত্র স্বামীজিকে দেখতে আসেন। তো তখন স্বামীজি সেই সময় খুব অসুস্থ, শেষবারের মতন তখন মানে তার আর কি শেষবার কাশী যাওয়া, ডায়াবেটিসে তখন খুব কষ্ট পাচ্ছেন। তো গায়ে সোয়েটার, মানে যিনি বর্ণনা দিয়েছেন সেখানে রয়েছে, পায়ে একজোড়া গরম মোজা, তো সামনে তাকিয়ায় হাত রেখে তিনি মানে বাঁকাভাবে বসে রয়েছেন আর খুব কষ্টে নিঃশ্বাস নিচ্ছেন। তখন স্বামীজি বলেছিলেন, শরীরটা ভগ্ন, বড় কষ্ট পাচ্ছি। তো কালিদাসবাবু যখন জিজ্ঞেস করেছিলেন যে কেমন আছেন বা কি, তখন সেই উত্তরে তিনি বলছেন যে মানে কি হয়েছে, কেন কষ্ট পাচ্ছেন। তো তিনি বলেছিলেন, কি ব্যারাম তা বলতে পারি না, প্যারিসেও আমেরিকায় অনেক ডাক্তার দেখিয়েছি, তারা রোগ নির্ণয় করতে পারেনি, ব্যাধির প্রতিকার বা উপশম করতে পারেনি। তো এই যে স্বামীজির তো সবসময় জ্বর এবং পেটের অসুখ, যেটা তাকে সবসময় ব্যতিব্যস্ত করে রাখত। তো তিনি তো খুব রসিক মানুষ ছিলেন। তো তিনি সেই বলছেন, একটা তার নিজেই তিনি বলছেন যে আমার অধিকাংশ রোগ পেটের রোগগ্রস্ত লোকেরা কি প্রায় নিরুৎসাহ ও বৈরাগ্যবান হয়?
কিন্তু তিনি যে নিরুৎসাহ ছিলেন না, তার মতন উৎসাহী, তার মতন কর্মোদ্যমী, তার মতন মানুষ তো মানে তিনি হয়তো ওটা নিজেই মজা করে বলেছিলেন যে নিরুৎসাহী ও বৈরাগ্যবান হয়। আবার দেখতে গেলে ওই যে তিনি বলছেন যে আমার মতন লোক হচ্ছে, আমি হচ্ছে চরমের সমষ্টি, একদিকে সব কিছুতে ভীষণ উৎসাহ, আবার সেই মানুষেরই ভীষণ নিরুৎসাহ, হয়তো সেই অর্থে তিনি বলেছেন। তো মানে তিনি এই অবস্থাতেই ঘুরে বেরিয়েছেন, শুধু ভারত নয়, গোটা বিশ্ব। তো আরেকবার যখন তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর সাথে তাঁর কথা হচ্ছে, তিনি ছিলেন পূর্ববঙ্গের মানুষ, শরৎচন্দ্র চক্রবর্তী ছিলেন পূর্ববঙ্গের মানুষ। তো তাকে স্বামীজি বলছেন যে শুনেছি পূর্ব বাংলার পাড়া গেয়ে লোককে অম্বলের ব্যারাম কাকে বলে তা বুঝতেই পারে না। তো তখন শরৎচন্দ্র চক্রবর্তী বলছেন, আগে হ্যাঁ, আমাদের দেশে অম্বলের ব্যারাম বলিয়া কোনো ব্যারাম নাই, এদেশে এসে এই ব্যারামের নাম শুনিয়াছি, দেশে দুবেলায় মাছ ভাত খাইয়া থাকি। তখন স্বামীজি তাকে যে উত্তর দিচ্ছেন, তা খুব খাবি, ঘাস পাতা খেয়ে যত পেট রোগা বাবাজির দলে দেশ ছেয়ে ফেলেছে, ওসব মহা তমগুণের। তমগুণের লক্ষণ হচ্ছে আলস্য, জড়তা, মোহ, নিদ্রা, এইসব। অর্থাৎ এখানে তমগুণকে স্বামীজি কিভাবে বিশ্লেষণ করলেন, যে ওই যে মাছ খাওয়া, মাংস খাওয়া, এগুলো এই সমস্ত কিছু খেলে পরে ওগুলোই মানে তমগুণের সহায়ক। তো স্বামীজি কি বলছেন, যে ঘাস পাতা খেয়ে পেটরোগা বাবা জীবন, তাদের কি, তাদের আলস্য, তারা পেটরোগা মানুষ। ওই যে স্বামীজি যেমন বলছেন যে নিরুৎসাহ, সেটা তিনি মানে নিরুৎসাহ তো এরকম পেটের রোগে ভুগলে, আর জ্বর হলে সাধারণ মানুষ যারা, তারা তো এই বাংলার মানুষরা জ্বরে ভুগে কাহিল আর পেটের রোগেই কাহিল। তো সেই স্বামীজি তাই বলছেন যে আলস্য, জড়তা, মোহ, নিদ্রা, এই হচ্ছে তমগুণের লক্ষণ। আর ওই ঘাস পাতা খেয়ে তো এগুলোই বাড়ছে। তো এরপরে 1898 সালে আলমোড়া থেকে তিনি আবার যখন ব্রহ্মানন্দ মহারাজকে চিঠি লিখছেন, তখন তিনি আবার বলছেন 1898 সালে বলছেন, আমার শরীর অপেক্ষাকৃত অনেক ভালো, কিন্তু ডিসপেপসিয়া যায় নাই এবং পুনর্বার অনিদ্রা আসিয়াছে। তুমি যদি কবিরাজি একটা ভালো ডিসপেপসিয়ার ওষুধ পাঠাও তো ভালো হয়। মানে তাকে এই শারীরিক অসুস্থতা কখনোই রেহাই দেয়নি। মানে কামারপুকুরে যাওয়ার সময় যে স্বামীজির জ্বর, ভেদ বমি, সেটা তো জানাই যাচ্ছে। বরানগরেও তার মানে প্রায়ই জ্বর আসতো। এবার যখন আলমোড়া থেকে তিনি যখন বদ্রীনারায়ণ যাচ্ছিলেন, যখন তিনি ভ্রমণ করছেন, পরিব্রাজক বিবেকানন্দ যখন তিনি যাচ্ছিলেন বদ্রীনারায়ণের পথে, তখন সরলকার বলে যে জায়গা আছে, সেই জায়গাতে স্বামীজি এবং তার সহযাত্রী ছিলেন স্বামী অখণ্ডানন্দ মহারাজ, একই সঙ্গে অসুস্থ হয়ে পড়েন। স্বামীজির জ্বর এবং অখণ্ডানন্দ মহারাজের কাশি। তো এরপরে আবার ঋষিকেশে তিনি যখন যান, তখন সেই জায়গাটা ছিল ম্যালেরিয়া, ভীষণভাবে, মানে ম্যালেরিয়া সেখানে ভীষণভাবে হতো ঋষিকেশে। তো সে সময় কোনো ডাক্তারও ছিল না। এই জায়গাটায় স্বামীজি সেই জ্বরে পড়লেন, এবং যেটা সেই বরানগরে সেই তার আবার বিকার উপস্থিত হলো। মানে স্বামী গম্ভীরানন্দের রচনায় পাওয়া যাচ্ছে যে সেদিন ক্রমাগত ঘর্ম নিঃসরণের পর শরীর হিম হইয়া নাড়ি ছাড়িয়া গেল, যেন অন্তিমকাল উপস্থিত। গম্ভীরানন্দ মহারাজ তাঁর বর্ণনায় লিখছেন ঋষিকেশে। এরপরে একজন অচেনা সাধু থলি থেকে কিঞ্চিত মধু ও পিপুল চূর্ণ একত্রে মারিয়া রোগীকে ধীরে ধীরে খাওয়ালেন। অমনি আশ্চর্য ফল ফলিল। স্বামীজি ক্ষণকালের মধ্যে চক্ষু মেলিয়া অস্পষ্ট স্বরে কি যেন বলিতে লাগিলেন। মানে কিভাবে, মানে কি, যত পড়ছি তত যেন মনে হচ্ছে যে সত্যি তিনি সপ্তঋষির এক ঋষি ছিলেন, নাহলে এ কখনো হতেই পারে না, এ সম্ভব হতেই পারে না। এরপরে দেখুন মিরাট, এখানেও যখন স্বামী অখণ্ডানন্দ মহারাজকে দেখতে ডাক্তার ত্রৈলোক্যনাথ ঘোষের বাড়িতে গেছেন, তখন স্বামীজি প্রচণ্ড রুগ্ন। কারণ অখণ্ডানন্দ মহারাজ তিনি বলছেন যে স্বামীজিকে এত রুগ্ন আমি কখনো দেখিনি।
ঠিক যেন একখানি ছায়া মূর্তিতে পরিণত হয়েছিলেন। মনে হয়েছিল তিনি যেন তখনও ঋষিকেশের সাংঘাতিক পীড়া থেকে উদ্ধার পাননি। মানে তিনি এতটাই অসুস্থ ছিলেন। এর পরে 1891 সালে জানুয়ারিতে স্বামীজি মিরাট ছেড়ে দিল্লিতে যান। সেই সময় তাকে ভোগায় টনসিল, এবং সেখানে ওই ডাক্তার হেমচন্দ্র সেন দিল্লিতে তার কাছে তার টনসিলের চিকিৎসা হয়। এর মধ্যে স্বামীজির একটা কথা বলি, মানে যেটা তিনি বলছেন যে মানে তারই কোনো শিষ্যকে, মন্ত্র শিষ্যকেই বলছেন, মানে জিজ্ঞেস করছেন যে তেল মাখার কি কোনো উপকার আছে? মন্ত্র শিষ্য স্বামীজিকে জিজ্ঞেস করছেন। তখন স্বামীজি উত্তর দিয়েছেন, আছে বই কি, 1 ছটাক তেল ভালো করে মাখলে 1 পোয়া ঘি খাওয়ার কাজ করে। মানে এই যে সর্ষের তেল মাখা, এর কিন্তু বিশাল গুণ আছে, সত্যিই আছে। তো স্বামীজি সেই কথা, মানে এই সূত্রে আর কি এই কথাটাও পাওয়া যাচ্ছে যে স্বামীজি এই কথা বলেছেন যে 1 ছটাক 1 পোয়া ঘি খেলে যা কাজ হয় তার থেকে বেশি কাজ করে 1 ছটাক তেল যদি ভালো করে মাখা হয়। তো যাই হোক, ফিরে আসি স্বামীজির আর শরীরের কথাতেই। হ্যাঁ, তবে এর মধ্যে আবার কি, স্বামীজির শরীর কীরকম হতো, খারাপ যেমন হতো সেরকম আবার ভালোও হতো। কারণ এর পরে যখন মান্ডবীতে স্বামীজির সাথে স্বামীজি অখণ্ডানন্দের দেখা হয়, তখন স্বামীজির স্বাস্থ্যের যে উন্নতি হয়েছে সেটা কিন্তু অখণ্ডানন্দ মহারাজেরই স্মৃতিকথা থেকে জানা যায়। তিনি বলছেন যে যখন মান্ডবীতে দেখা হচ্ছে তখন তিনি লিখছেন যে স্বামীজি যেন এক অপরূপ নবকলেবর প্রাপ্ত হয়েছেন। তিনি রূপ লাবণ্যে ঘর আলো করে বসে আছেন। কিন্তু যা আমরা এতক্ষণ পর্যন্ত পড়লাম, দেখলাম, তার অসুস্থতার পরিমাণটাই ছিল বেশি। এবার স্বামীজির নিজের ডাক্তারি সম্পর্কে কীরকম মতামত ছিল সেই জায়গাটা একটু দেখি। তিনি যখন বেলগাঁওতে হরিপদ মিত্রের বাড়িতে আছেন, বেলগাঁওয়ের ফরেস্ট অফিসার, তখন হরিপদবাবুকে তিনি দেখলেন যে স্বাস্থ্যের জন্য তিনি অনেক রকমের ওষুধ খাচ্ছেন। তো সেই সময়ে তখন তিনি স্বামীজি বলেছিলেন যে যখন দেখিবে কোনো রোগ এত প্রবল হইয়াছে যে শয্যাশায়ী করিয়াছে, আর উঠিবার শক্তি নাই, তখনই ওষুধ খাইবে, নতুবা নহে। স্নায়বিক দুর্বলতা প্রভৃতি রোগের 90% কাল্পনিক। যতদিন বাঁচো আনন্দে কাটাও। অর্থাৎ যদিও স্বামীজির নিজেরই পরে স্নায়বিক রোগ হয়েছিল, এই জায়গা থেকে হয়তো স্বামীজি এই মেসেজই সকলের কাছে দিয়ে গেছেন যে মনের একটা বড় ভূমিকা আছে শারীরিক অসুস্থতাকে আমরা কতদূর অ্যাকসেপ্ট করব কি করব না তার উপরে। স্বামীজি হয়তো নিজে এটাই ফলো করতেন, ওই যে বলছেন যতক্ষণ না শয্যাশায়ী হয়ে পড়ছো আর উঠতে পারছো না ততক্ষণ ওষুধ খেও না, নিশ্চয়ই তিনি এটাই ফলো করতেন। এবং আরেকটা কথা দেখুন, এই যে রোগের 90% কাল্পনিক, অর্থাৎ ওই যে মন, যদি মনের থেকে এই অ্যাকসেপ্টেন্সটা যদি না থাকে তাহলে হয়তো অসুস্থতা সেই অর্থে মানুষকে কাবু করতে পারে না। স্বামীজি তো মহাপ্রাণ, তিনি তো সবটাই তার কন্ট্রোলে থেকেও হয়তো যেহেতু মানব জন্ম ধারণ করেছিলেন, কারণ ঠাকুর মায়ের যখন আমরা লীলা প্রসঙ্গ দেখি তখন এমন এমন ঘটনাগুলো দেখি, সেগুলো তো তাঁদের লীলা ছাড়া কিছু নয়, যে মানব জন্ম ধারণ করেছেন এগুলো করতে হবে, এটাই করতে হবে। তো ঠিক সেই রকম স্বামীজির ক্ষেত্র, স্বামীজিও তাই বলেছেন যে যতদিন বাঁচো আনন্দে কাটাও। অর্থাৎ মনকে ওই জায়গায় কেন্দ্রীভূত না করে যে আমার একটা কিছু পায়ে ব্যথা হচ্ছে, আমাদের সারাদিন মনটা ওখানেই পড়ে থাকে, পায়ের ওই জায়গাটাতেই পড়ে থাকে। আর স্বামীজি ঠিক এর বিপরীত কথাটা বলেছেন। এরপরে 1900 সালে এখানে স্বামীজি তখন বিদেশে রয়েছেন, সেখান থেকে ব্রহ্মানন্দ মহারাজকে চিঠিতে লিখছেন, আমি সত্য সত্য বিরাম চাই। এ রোগের নাম নিউরোস্থেনিয়া, এ স্নায়ু রোগ। এ একবার হলে বৎসর কতক থাকে, তবে 2-4 বৎসর একদম বিশ্রাম হলে সেরে যায়। এদেশ ওই রোগের ঘর, এইখান থেকে উনি ঘাড়ে চড়েছেন। তবে উনি মারাত্মক হওয়া দূরে থাকুক, দীর্ঘ জীবন দেন। আমার জন্য ভেবো না আমি গড়িয়ে গড়িয়ে যাব। কিন্তু
এই স্বামীজি যে লিখছেন দীর্ঘ জীবন দেন, সেটা তো হয়নি। তো এই যে স্বামীজির এই যে বিরামহীন যে পরিশ্রম, এই বিরামহীন পরিশ্রমের ভিতরে ভিতরে এই যে রোগগুলো, যেগুলো স্বামীজিকে হয়তো তাৎক্ষণিক কিছুটা মানে খুব অল্প বিব্রত করতে পেরেছে, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু তাকে নাড়িয়ে দিয়ে গেছে। এবং সেই কারণে মানে সেটা স্বামীজি হয়তো নিজে খুব ভালো বুঝতে পারতেন। সেই জন্যই হরি মহারাজকে, মানে স্বামী তুরীয়ানন্দজি মহারাজকে স্বামীজি বলছেন যে 29 বছরের মধ্যে সব সেরে নিয়েছি। তিনি যখন পরে বলছেন, কারণ তিনি তো অনুভব করছেন, তিনি তো অনুভব করেছিলেন, তিনি জানতেন, তিনি সবটাই জানতেন, তাই হয়তো তার অত তাড়াহুড়ো ছিল। অর্থাৎ আমরা যে যেরকম বলি মহাভারতের ভীষ্মের ইচ্ছা মৃত্যু, কিন্তু এই যে ভারতভূমি, আর এই ভারতভূমির এই যে মহাভারত, সেই মহাভারতে বোধহয় ইচ্ছা মৃত্যু বলা যায় না, কিন্তু নিজের ইচ্ছায় শরীর ছেড়েছেন একমাত্র স্বামী বিবেকানন্দ। ঠাকুরমা তাঁরা অবতার, অবশ্যই তাঁরাও, কিন্তু স্বামীজির কথা হচ্ছে তো ঠিক সেইভাবে, মানে যদি সেইভাবে বলা যায় তাহলে সত্যি করেই ভেবে দেখুন, যদি নিজের ইচ্ছাতে স্বামীজি কিন্তু দেহত্যাগ করেছেন। আজকে এই পর্যন্তই, আবার পরের দিন স্বামীজির কথাই হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।